আমারে যেমন একরোজদা পার্টি অনেকেই মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান, আবার একরোজদা পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই চান না। এটা কি ভালো না খারাপ? আপনার কাছে কি মনে হয়, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি উপদেষ্টারা, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ? আপনি কি মনে করেন? এখন পরিস্থিতিটা তো এমন, আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে পরিচিত, আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব, আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে। কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা এক্স্যাক্টলি জানি না। তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার তারা প্রতারণা করছেন, তারা কথা রাখেন নাই, তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। সেখানে কিছু শর্ত ছিল, যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য, যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন এখানে মেসি কিংবা ধরেন একজন ভালো প্লেয়ার, কিন্তু একজন প্লেয়ার দিয়ে তো আসলে একটা টিম জেতানো যায় না যদি তার সাথে প্যারালাল অন্য প্লেয়াররা ভালো না খেলতে পারে। আমি এটা বুঝতে পারতেছি, তার মানে কি ডক্টর, আমি সরল প্রশ্নই করতেছি, আসলে কোনো প্যাচ ঘোষ নাই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইখা উপদেষ্টা পরিষদ বদলানো হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সহই উপদেষ্টা পরিষদ মানে আপনি ফিটনেস ছাড়া বলতেছেন? আমি কিন্তু দেখি কি, আমি জনাব নুরুল হক নূর, আমি দেখি একজন নেতা তার কর্মীদের দিয়েই ভালো মন্দ নির্বাচিত হয়। তার কর্মীরা যদি খারাপ হয়, নেতাও খারাপ। এই হচ্ছে আমার দেখার জিনিস। জনাব নুরুল হক নূরের এই কথা বলার আর কোনো সুযোগ নাই, গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ, আমি খালি ভালো, এটা পৃথিবীতে কোনো নেতা বলে না। যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয়, আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইউনূসকেও আনফিট বলতেছেন। কিছুটা তো দায়িত্ব তাকে নিতে হবে, সে তো হেড অফ দ্য গভর্নমেন্ট, এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো। সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম, এখানে আন্দালিব রহমান পার্থ, মান্না ভাই, জুনায়েদ সাকি এরকম কিছু লোকজন নেন, কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র, এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল হইতে পরিচালনা করতে পারবেন না। তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতৃষ্ণা, যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি। তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে, একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায়। সেখানে তো প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে। তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখেই আসলে উপদেষ্টা পরিষদটাকে যদি পুনর্গঠন করা যায়, সেখানে তো কেপাবল, তবে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি। কিন্তু মান্না ভাই, সাকিব ভাই, উনারা তো পলিটিক্স করবেন, উনারা কি অন্তর্বর্তী সরকারে আসবেন? উনারা তো ইলেকশন করবেন না, এখন তো কেউ আসবে না। আমরা শুরুর দিকে বলেছিলাম কিছু পলিটিক্যাল ফিগারকে, আচ্ছা কাকে পাল্টাবেন আলাপ আলোচনা করলে, ধরেন খুঁজলে, আমাকে দায়িত্ব দিলে বা রুবিন ফারহানাকে দায়িত্ব দিলে তারা বের করবে, কিন্তু আমাদেরকে তো ওই দায়িত্বটা দেয় নাই যে আমরা খুঁজে বের করব। জনাব নূর, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল পার্সন, তো আপনাকে কেমনে এই দায়িত্ব দিবে? আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসায় দিবেন ওখানে, যাতে আমি আপনারে ফেভার করি, রাইট? না, কিন্তু আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে না। সেইটাই ধরেন অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো, কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার কেয়ারটেকার হিসেবে 3 জনের নাম দিবে, চিফ হিসেবে বিরোধী দল 3 জনের নাম দিবে, অন্যান্য পার্টিগুলো নাম দিবে, সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে। সো এখন যদি এক্সটেনশন করতে হয়, এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে, কারণ তারা গত 1 বছরে তাদের পিক অ্যান্ড চুজে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ 1 বছরে যে ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে, এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে। কাজে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে, উপদেষ্টাদের চেহারা এরকম হবে, এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই। ওকে, জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি, তাহলে তিনি মনে করছেন নির্বাচন সরকার হচ্ছে ডক্টর ইউনূস সহ অন্য আরো কিছু ফিট উপদেষ্টা, যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে।
এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে, উনি বারবারই মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস। একজন হচ্ছে বিএনপি, আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি জানি একটা শব্দ, আমি আবার ওইটা খুঁজে পাইতেছি না লাইনটা, যে জনাব নুরুল হক নূর, আপনারা কি আসলে বিএনপির সাথে খুব বেশি, মানে আমার এটা জানা ছিল না কিন্তু, মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু এটা বলবেন, মানে বিএনপির মানে বি টিম কিনা, বি টিম বা এ এখন আর একটু ক্লোজ টিম। প্রথমত যে আমাদের ধরেন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় 10 কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে, কাজে সবাই চায় তার ব্লকে রাখতে। তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়ার ন্যূনতম একটা সেন্স থাকা দরকার, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না, কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে। তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে, যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের 1.5 দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে। ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। অবশ্য আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, কারণ আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা, তিনি আর কি বলবেন, অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও, জামাত ঘেঁষাও, সব ঘেঁষাও, এতে অসুবিধা নাই। এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে? উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল, সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন। কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে 3 ধরনের লোক দেখি, 3টা বলয়ের লোক দেখি। সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে, বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি, তাদেরকে স্পেস দেওয়া হোক। যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম, আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল। যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ আলোর মুখ দেখে কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না। কিন্তু এটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, এইভাবে হ্যাঁ গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধহয় আপনার পিটিয়ে আহত করেনি। তো আমাদেরকে সেটা করেছে। তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম, কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা। আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন। আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম, শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য, যে প্রশ্নটা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক, এটিকে আপনি একটি মাইনাস শেখ হাসিনা একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া, এটা আপনি মনে করেন কিনা? আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা, সেটা থেকে যদি শুরু করেন। রাইট, হ্যাঁ, আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি, এই মেকানিজমটা শুরু থেকে চলছিল। আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে এই ধরনের কথাবার্তা বলেছিল। সেকেন্ড হচ্ছে আপনার এই সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া, এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও 2 জন উপদেষ্টার নাম এসেছে। এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এমবেসিতে 3 জন উপদেষ্টা গিয়ে মিটিং করে। আসলে এটা আমাদের জন্য লজ্জা যে আপনার আমেরিকান এমবেসিতে গিয়ে মিটিং করলে ঠিক ছিল। তো এখন সরকারের মধ্যে এই কারণে হয়তো বিএনপি একটা বড় আছে, ধরলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায়, কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপি কে, তার মানে সরকার তো এই 3টা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন, সিট ভাগাভাগি নির্বাচন, যেটা রুমিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে, তার প্রতি নির্বাচনে কি ধরনের ট্রিটমেন্ট হয়, আমিও তো শঙ্কায় আছি, বা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয়, কারণ 3টা পার্টিকে তো সরকার ওন করছে, বাকিদেরকে তো ওন করছে না, এটা সরকার আচার আচরণে দেখা গেছে। তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির বিষয়ে নীরবতা দেখা যাচ্ছে, জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে, আর্মির লোকেরা থাকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয়,
প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয়। তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের না, কিন্তু জনাব নুরুল হক নূর, এইটা কিন্তু সমঝোতার মাধ্যমে একটা সেফ এক্সিটের কথা ভাবছে, এটা বলাই যায়। কিন্তু জনাব নুরুল হক নূর, আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম, কিন্তু এখনই একটু করতে বাধ্য হইতেছি, যে সেটা হলো যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরে আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন, আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? জনাব নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন যে? এটাই আমি বলতেছি খালেদ ভাই, এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি। তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা অ্যালিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে। আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। দ্বিতীয়ত, এই 1 বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো মব তৈরি করা, সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড়ে ওখানে ছিল, ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়, সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, মানে যেভাবে আক্রমণ করেছে, এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে, আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায়, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী, মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে, আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো, ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে, তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে।